আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমরা বেইলি অ্যান্ড লাভের চ্যাপ্টার 6 প্যারাসাইটিক ইনফেস্টেশন বা টপিক্যাল ইনফেস্টেশন নিয়ে আলাপ করছিলাম। তো আজকে এটার আমরা কন্টিনিউয়েশন হিসেবে কথা বলবো। আমরা গতকাল হচ্ছে হাইড্রাটেড ডিজিজ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করবো এই চ্যাপ্টারের বাকি অংশ লেপ্রোসি থেকে। তো আজকে ক্লাসটা একটু তুলনামূলকভাবে ছোট হবে। আমরা আর্লি শেষ করে দিতে পারবো আশা করা যায়। আর হচ্ছে যে আজকের চ্যাপ্টারে আপনাদের ইম্পর্টেন্ট টপিক আছে দুই একটা, খুব বেশি না আর কি। আচ্ছা, লেপ্রোসি হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি বলা যায় না, বাট যেহেতু এই চ্যাপ্টার থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসে, সো লেপ্রোসি থেকেও দুই একটা চলে আসতে পারে। ওকে, বাট খুব বেশি ইম্পর্টেন্ট না, স্পেশালি টিউবারকুলোসিসের মতো না। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। লেপ্রোসির আরেকটা নাম হচ্ছে হ্যানসেনস ডিজিজ। এটা একটা ক্রনিক ইনফেকশাস ডিজিজ আমরা জানি, এবং টিউবারকুলোসিসের মতো এটার জন্য যে একটা মানে মাইক্রো অর্গানিজম দায়ী সেটা হচ্ছে একটা অ্যাসিড ফাস্ট ব্যাসিলাস, যেটা নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। আচ্ছা, এখন দেখেন, আমরা মনে করি যে লেপ্রোসিটা খুব ছোঁয়াচে একটা রোগ, তাই না, যে পেশেন্টের সংস্পর্শে আসলেই বোধহয় ছড়িয়ে পড়বে। ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ এই ক্ষেত্রে পেশেন্টের যেটা হয় যে ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হয়, বাট একটা লঙ্গার ডিউরেশন, যেমন হচ্ছে সেভেরাল ইয়ার্স পর্যন্ত। হ্যাঁ, তার মানে আমরা যে জাস্ট মানে পেশেন্ট দেখলেই মানে ছড়ায় পড়বে, বিষয়টা কিন্তু এরকম না। ওকে, আচ্ছা, তারপরে দেখেন যে এটার যে জীবাণুগুলো এগুলো বেসিক্যালি কোথায় থাকে। আচ্ছা, লেপ্রোসির ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বডির কোল্ডার পার্টসে। তো আপনারা জানেন যে লেপ্রোসির যে জীবাণুটা সেটা আমরা ডায়াগনোসিস করার জন্য স্কিন থেকে এক ধরনের বায়োপসি নেই। আপনারা কেউ বলতে পারেন যে এই বায়োপসিগুলো আমরা আমাদের বডির কোন কোন পার্ট থেকে সাধারণত নিয়ে থাকি? স্কিনের একটা বায়োপসি নেই, এবং বায়োপসিটা এমন ভাবে নেই, এটাকে বলা হয় হচ্ছে স্কিন স্মিয়ার, এসএসএস। হ্যাঁ, এরকম একটা বায়োপসি নেই, আপনারা ফোর্থ ইয়ারে পড়ে আসছেন। এই যে দেখেন, এটা আমরা বেসিক্যালি বডির কোন পার্ট থেকে নেই, কেউ বলতে পারেন? আমরা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জীবাণু আইডেন্টিফাই করার জন্য দেখা যায় যে অনেক সময় ব্লাড নেই, বা হচ্ছে পেরিফেরাল ব্লাড, নকচার্নাল ব্লাড, বা হচ্ছে কোনো জায়গায় বায়োপসি। বাট এই ক্ষেত্রে বলেন তো যে আমরা বায়োপসিটা আসলে বা স্মিয়ারটা আসলে কোন জায়গা থেকে নিব? স্পেশালি হচ্ছে বডির কোন কোন পার্ট থেকে নিব? আর এখানে একটা ক্লু হচ্ছে কি বলা হয়েছে যে বডির কোল্ডার পার্টস। তো কোল্ডার পার্টস কি কি আছে বলেন তো, কোন কোন জায়গা থেকে আমরা নিব? ওকে, কিছু কারেক্ট অ্যান্সার আমরা পাচ্ছি। ইয়র লোবিয়াল নোজ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখেন, আমরা বডির যদি কোল্ডার পার্টস থেকে নেই, তাহলে আমরা কোত্থেকে নিব? ন্যাজাল মিউকোজা থেকে নিতে পারি। দেন হচ্ছে আমাদের যে ইয়ার লোবিউল স্কিনটা আছে সেখান থেকে নিতে পারি, এই কয়েকটা জায়গা থেকে। আচ্ছা, এখন দেখেন যে এটা কি আমাদের ফেসিয়াল নার্ভকে ইনভলভ করে ফেলে, এবং কোন জায়গায় ইনভলভ করবে? যেই জায়গায় ফেসিয়াল নার্ভটা স্টাইলোমাস্টোইড ফোরামেন দিয়ে এক্সিট করে সেখানে। এবং ডিজিজটা ট্রান্সমিট হয় কিভাবে? ন্যাজাল সিক্রেশন থেকে, যেহেতু আমরা ন্যাজাল মিউকোজা এই জীবাণুটা পাই। ওকে, আচ্ছা, এটা আবার যেহেতু একটা ক্রনিক ডিজিজ, দেখা যায় যে এটা ইনকিউবেশন পিরিয়ডটা অনেক লম্বা হয়, এবং দেখা যায় এটা মোটামুটি ভাবে সেভারাল ইয়ার্স পর্যন্ত হতে পারে। আচ্ছা, এই ধরনের পেশেন্ট কি কি নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করবে? তার কিছু স্কিন প্রবলেম থাকবে, কিছু আপার রেসপিরেটরি প্রবলেম থাকবে, এবং কিছু নিউরোলজিক্যাল প্রবলেম থাকবে। আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই লেপ্রোসিটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি, আর একটা হচ্ছে টিউবারকুলয়েড লেপ্রোসি। আপনারা নাম থেকে আমাকে একটু বুদ্ধি করে বলেন তো যে এই দুইটার মধ্যে কোনটাতে পেশেন্টের ইমিউনিটি ভালো থাকবে? আমি আবারও বলি যে আমরা লেপ্রোসিটাকে ব্রড হেডিং এ দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে টিউবারকুলাস বা টিউবারকুলয়েড লেপ্রোসি, আর একটা হচ্ছে লেপ্রোমেটাস লেপ্রোসি। দুইটার মধ্যে গ্রস কিছু ডিফারেন্স আছে, যেটা দিয়ে আমরা সহজেই কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, এখন আমাকে বলেন তো যে এই দুইটার মধ্যে নাম থেকেই বলেন যে পেশেন্টের ইমিউনিটি কোথায় বেশি থাকবে? এই দুইটার মধ্যে কোনটাতে পেশেন্টের ইমিউনিটি বেশি থাকে? আচ্ছা, এখানে কয়েকজন অ্যান্সার করতে পেরেছেন যে টিউবারকুলয়েডে, তাই না? আচ্ছা, এটা কিন্তু খুব সহজ বোঝা, দেখেন, এবং শুধুমাত্র এই ইমিউনিটিটা দিয়ে আপনারা দুইটার মধ্যে পার্থক্য করে ফেলতে পারবেন। তো এটা যেহেতু আপনারা জানেন যে টিউবারকুলয়েড লেপ্রোসিতে ইমিউনিটি বেশি থাকে, তাহলে দেখেন প্রথম পার্থক্য এটাই যে লেপ্রোমেটাস লেপ্রোসি এটা সাধারণত যাদের পুয়ার ইমিউন রেসপন্স তাদের ক্ষেত্রে হয়। আর যেটা কিনা টিউবারকুলয়েড লেপ্রোসি, এখানে দেখেন, এখানে হচ্ছে পেশেন্টের
স্ট্রং ইমিউন রেসপন্স থাকে। এখন যেখানে পেশেন্টের ইমিউন রেসপন্সটা বেশি, সেখানে খুব স্বাভাবিক ব্যাসিলাস কিন্তু বেশি থাকতে পারবে না। সো এখানে ব্যাসিলাসের পরিমাণ থাকবে স্ক্যান্টি বা কম। আর লেপ্টোমেটাসে যেহেতু ইমিউনিটিটা কম, এই জন্য দেখেন এখানে প্রচুর পরিমাণে দেখেন অ্যাবান্ডেন্ট ব্যাসিলাই থাকবে, অ্যাবান্ডেন্ট ব্যাসিলাই থাকবে, প্রচুর পরিমাণে ব্যাসিলাই থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যেখানে পেশেন্টের ইমিউনিটি বেশি, স্বাভাবিকভাবেই সেটা কিন্তু খুব একটা ছড়াতে পারবে না। এই কারণেই দেখেন লেপ্টোমেটাস লেপ্রোসি এটা কিন্তু খুব ওয়াইড স্প্রেড একটা ডিসেমিনেশন করে, হ্যাঁ, টিস্যুতে খুব বেশি বেশি ছড়ায় পড়ে। কিন্তু যেটা টিউবারকুলার লেপ্রোসি এটার কিন্তু এত বেশি ডিসেমিনেটেড থাকে না। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন যে লেপ্রোমেটাস লেপ্রোসি এখানে ম্যাক্রোফেজ বেশি থাকবে, ঠিক আছে, কিন্তু লিম্ফোসাইট কম থাকবে, স্বাভাবিক। কেন? কারণ হচ্ছে পেশেন্টের ইমিউন রেসপন্সটা কম। আর এখানে দেখেন টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে এখানে ম্যাক্রোফেজ তো থাকবেই, সাথে পেশেন্টের নিউমেরাস লিম্ফোসাইট থাকবে। আরেকটা কথা খেয়াল করেন যে এখানে পেশেন্টের দুইটা টার্ম ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে এপিথেলিয়েড গ্র্যানুলোমা আর একটা হচ্ছে জায়ান্ট সেল। এইটা কেন থাকে? এটা হচ্ছে পেশেন্টের ইমিউন রেসপন্সের জন্য থাকে। আমরা জানি যে যখন আমাদের বডিতে কোনো একটা বাহির থেকে জীবাণু ইনভেড করে, স্পেশালি হচ্ছে এই যে মাইক্রোব্যাকটেরিয়া গ্রুপের, তখন কি হয়? তখন আমাদের ম্যাক্রোফেজটা এটাকে নষ্ট করার চেষ্টা করে বা হচ্ছে এটাকে এক্সিট করে দেওয়ার চেষ্টা করে বডি থেকে, কিন্তু অনেক সময় সে পেরে ওঠে না। না পারলে কি করে? না পারলে সে এটাকে এনগালফ করে ফেলে এবং নিজের শেপটা পরিবর্তন করে এক ধরনের সেল তৈরি করে, যেটাকে বলা হয় এপিথেলয়েড সেল। আবার দেখা যায় অনেকগুলা এরকম মানে মডিফাইড ম্যাক্রোফেজ একসাথে মিলে মিলে জায়ান্ট সেল বা অনেকগুলা নিউক্লিয়াস যুক্ত একটা বড় সেল তৈরি করে। তো আলটিমেটলি পুরো ব্যাপারগুলাই হচ্ছে পেশেন্টের একটা স্ট্রং ইমিউনিটির প্রতিচ্ছবি, ঠিক আছে, একটা স্ট্রং ইমিউনিটিকে ডিনোট করে। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি শিওর। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি কি যে টিস্যু ড্যামেজ যেটা, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু হোস্ট ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্স যত ভালো হবে টিস্যু ড্যামেজ তত কম হবে। ওকে। আচ্ছা, এখন দেখেন ক্লিনিক্যাল ফিচার যদি আমরা দেখি, এই বক্সটা আপনারা একটু দেখে নেবেন, প্যাথোলজিটা বলা হয়েছে, আমরা যে জিনিসগুলো একটু আগে আলোচনা করলাম। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে বলা, আপনারা যেটা জানেন যে স্কিন, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং হচ্ছে পেরিফেরাল নার্ভ এগুলাকে অ্যাফেক্টেড করে। আচ্ছা, টিউবারকুলার লেপ্রোসির ক্ষেত্রে দেখা যায় মানে টিস্যুর যে ড্যামেজটা এটা আর্লি আসে এবং সাধারণত এটা লোকালাইজ থাকে যেহেতু ইমিউন রেসপন্স ভালো থাকে। আর অর্গান ড্যামেজটাও হবে খুব লিমিটেড। আর নিউরাল ইনভলভমেন্টটা, এখানে দেখেন নিউরাল ইনভলভমেন্টটা আমরা কিভাবে বুঝবো? পেশেন্টের যে নার্ভগুলো থাকে, স্পেশালি যে পেরিফেরাল নার্ভগুলো থাকে, সেগুলো খুব থিকেন্ড থাকে। খুবই ইম্পর্টেন্ট, এটা একটা খুবই ক্যারেক্টারিস্টিক ফিচার লেপ্রোসির, হ্যাঁ। আচ্ছা, প্লাস হচ্ছে পেশেন্টের কিছু হাইপোপিগমেন্টেড প্যাচ থাকে, অ্যানেস্থেটিক হাইপোপিগমেন্টেড প্যাচ থাকে, যেগুলা কিনা আবার ইরাইদেমেটাস কিছু ম্যাকিউল থাকে, ইরাইদেমেটাস কিছু ম্যাকিউল থাকে, এবং যেটার এজগুলা মানে চারপাশের এরিয়াটা থাকে হচ্ছে একটু এলিভেটেড থাকে, সাথে একটা ড্রাই এবং রাফ সারফেস থাকে। এই যে এতগুলা বর্ণনা আমরা বললাম, সেই বর্ণনাগুলাকে, এই ধরনের লেশনকে একত্রে বলা হয় হচ্ছে লেপ্রিডস। ঠিক আছে, এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি হচ্ছে লেপ্রিডস। এই লেপ্রিডসটা আমরা কোথায় পাচ্ছি? তাহলে দেখেন টিউবারকুলার লেপ্রোসি। এই যে দেখেন টিউবারকুলার লেপ্রোসি, এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা এটা স্পেসিফিক্যালি দাগায় নেবেন। দেখেন এতক্ষণ যে কথাগুলো বললাম পুরাটুকু হচ্ছে টিউবারকুলার লেপ্রোসির বৈশিষ্ট্য, ঠিক আছে। আর লেপ্রোমেটাস লেপ্রোসিতে আমরা কেমন পাবো যদি দেখি, দেখেন এখানে ডিজিজটা থাকবে হচ্ছে সিমেট্রিক্যাল, এক্সটেন্সিভ, কিউটিনিয়াস ইনভলভমেন্ট থাকবে। এখানে কি হবে? এখানে কিছু পেল ম্যাকিউল থাকবে যেগুলো পরবর্তীতে প্লাক এবং নোডিউল ফর্ম করবে। এই লেশনটাকে বলা হয় হচ্ছে লেপ্রোমা। তাইলে এখন দেখেন আমি যদি বলি, প্রথমত হচ্ছে পেশেন্টের যদি কিছু অ্যাসিমেট্রিক্যাল ওয়েল ডিফাইন্ড অ্যানেস্থেটিক হাইপোপিগমেন্টেড প্যাচ থাকে, অথবা ইরাইডিমেটাস ম্যাকিউল যেগুলোর কিনা এজগুলা এলিভেটেড এবং ড্রাই এবং রাফ সারফেস, এই ধরনের লেশনকে আমরা বলি হচ্ছে লেপ্রিড। লেপ্রিড কার বৈশিষ্ট্য? লেপ্রিড হচ্ছে টিউবারকুলয়েড লেপ্রোসির বৈশিষ্ট্য। আচ্ছা, আর লেপ্রোমেটাস বৈশিষ্ট্য দেখেন নামের মধ্যে যেহেতু লেপ্রোমা কথাটা আছে, সো এটাকে আমরা বলবো হচ্ছে লেপ্রোমা। লেপ্রোমেটাস থেকে আমরা লেপ্রোমা শব্দটা পাচ্ছি। সো লেপ্রোমেটাস লেপ্রোসিতে কি পাবো আমরা? ডিজিজটা সিমেট্রিক্যাল থাকবে, এক্সটেন্সিভ থাকবে এবং কিউটিনিয়াস ইনভলভমেন্টে থাকবে কিরকম? পেল ম্যাকিউল থাকবে যেটা পরবর্তীতে প্ল্যাক ফর্মেশন করবে এবং নোডিউল থাকবে। এই পুরো লেশনটাকে আমরা লেপ্রোমা বলি। এখন এটা ইম্পর্টেন্ট কেন? আপনার পরীক্ষায় যদি লেপ্রিড এবং লেপ্রোমা এই দুইটাই অপশনে থাকে, আপনি কিন্তু তখন একটু কনফিউজড হয়ে যাবেন। সো আপনার কোশ্চেন খেয়াল করতে হবে যে আপনার কোশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে, লেপ্রোসির ওভারঅল লেশনগুলো জানতে চাওয়া হয়েছে নাকি স্পেসিফিক করে দেওয়া যে এটা টিউবারকুলার বা লেপ্রোমেটাস কোনটার বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখেন ডিফর্মিটি যেগুলো তৈরি হয় আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি, যেটা লেপ্রোসির কারণে বা লেপ্রোসির রিয়াকশনের কারণে হয়। আরেকটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারিটা কেন হয়? ওই যে আমাদের হ্যান্ড এবং ফিটে যে অ্যানেস্থেশিয়া বা অ্যানেস্থেটিক প্যাচ তৈরি হয়েছিল সেটার কারণে হয়।
এখন আমাদের মানে পেশেন্টের ফেসে যখন দেখা যায় কি অনেকগুলা নোডিউলার লেশন থাকে, হ্যাঁ, এবং হচ্ছে যে মানে পেশেন্টের চেহারাটা দেখতে কি অনেকটা লায়ন টাইপ হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে লিওনাইন ফেস। তাহলে এই যে লিওনাইন ফেস এটাও কিন্তু লেপ্রোসির একটা ক্যারেক্টারিস্টিক্স, এবং পরবর্তীতে দেখা যায় কি যে ফেসের স্কিনের রিঙ্কলস থাকে এবং পেশেন্টকে দেখতে একদম বয়স্ক মনে হয়, একটা এইজড অ্যাপিয়ারেন্স তৈরি হয়ে যায়, ঠিক আছে। এই সবগুলাই হচ্ছে লেপ্রোসির ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন যে এখানে কয়েকটা নার্ভ ইনজুরি হয়, ভালো করে খেয়াল করেন। একটা হচ্ছে আমরা সবাই জানি যে ফেসিয়াল নার্ভের ইনভলভমেন্ট হয়। আচ্ছা, আবার দেখা যায় যে পেশেন্টের যেহেতু ফেসিয়াল নার্ভ পলসি হয় তখন কি হতে পারে, তখন দেখা যায় কি চোখ পেশেন্ট বন্ধ করতে পারে না, তো অনেকক্ষণ চোখ খোলা রাখার কারণে এক্সপোজার কেরাটাইটিস, আইরিডিও সাইক্লাইটিস এই জিনিসগুলো ডেভেলপ করে, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে যে এপিফোরা থাকতে পারে, কনজাংটিভাইটিস থাকতে পারে। আবার পেশেন্টের দেখা যায় আলনার নার্ভ এবং মিডিয়ান নার্ভ এই দুইটারও কিন্তু ইনভলভমেন্ট হতে পারে। সেই ক্ষেত্রে কি হবে, হ্যান্ডগুলার ক্লয়িং হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কনফার্মেশন আমরা কিভাবে করবো, এটা একটু আগে আমরা বললাম, আমরা স্লিট স্কিন স্মিয়ার বা বায়োপসি করি যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো থেকে। ওকে, তো ডায়াগনোসিসটা আমরা এখান থেকে একটু দেখে নিব। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা কি দেই, কারো মনে আছে আমরা কি ড্রাগ দিই লেপ্রোসি ট্রিটমেন্টে? আমাদের গাইডলাইন অনুযায়ী আমরা সাধারণত কোন ড্রাগটা ব্যবহার করি? এগুলো আসলে একটু মেডিসিন ওরিয়েন্টেড পড়া আপনাদের, মানে এটা একটু কম ইম্পর্টেন্ট লেপ্রোসিটা, ঠিক আছে। আমরা কোন ড্রাগটা ব্যবহার করি কারো মনে আছে কি? আচ্ছা, আমি কয়েকটা ড্রাগস এর নাম পেয়ে গেলাম, ড্যাপসন, রিফাম্পিসিন, ক্লোফাজিমিন। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখে নেই কি কি ড্রাগস বেসিক্যালি আমরা ব্যবহার করি। আরেকজন ড্যাপসন লিখেছেন, ওকে। তাহলে আমরা দেখে নেই, দেখেন ড্যাপসন এটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ড্রাগ। এর বাইরে আমরা কি ব্যবহার করতে পারি, রিফাম্পিসিন এবং ক্লোফাজিমিন এগুলো ব্যবহার করতে পারি। আর অনেক সময় দেখা যায় কি যে মাল্টিপল ড্রাগ থেরাপি আমাদেরকে 12 মাস পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। আর অনেক সময় কিছু পেশেন্টের অ্যাকিউট একটা সিমটম থাকে, তখন আমরা স্টেরয়েড দিয়ে কিছুটা হলেও সেটাকে কন্ট্রোল করতে পারি। এই ছবিতে দেখেন এটা হচ্ছে যে লায়োনাইন ফেস টাইপ, যেরকম অনেকটা ওইরকম একটা ফেস ডেভেলপ করছে, এবং দেখেন এই যে ঠিক মতো আই ক্লোজ করতে পারছে না, আইব্রো গুলো লস হয়ে গেছে। ক্লয়িং হচ্ছে, এখানে দেখেন হ্যান্ডের ক্লয়িং হয়েছে, টো এর ক্লয়িং হয়েছে। আচ্ছা, ট্রিটমেন্ট আপনার দেখে নেবেন। এবার আমরা আসি হচ্ছে একটা ফাঙ্গাল ইনফেকশন। এটা আসলে মাইসিটোমাটা ২ ধরনের হতে পারে। ব্যাকটেরিয়ালও হতে পারে, ফাঙ্গালও হতে পারে। আমরা খেয়াল করে দেখেন, মাইসিটোমার ব্যাপারে কিন্তু একটা কথা খুব প্রযোজ্য যে এখানে হচ্ছে মাল্টিপল ডিসচার্জিং সাইনাস পাই আমরা, তাই না? আচ্ছা, তো আমরা দেখি মাইসিটোমা জিনিসটা কি? এটা হচ্ছে একটা ক্রনিক স্পেসিফিক গ্রানুলোমেটাস প্রোগ্রেসিভ ডিস্ট্রাকটিভ ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটা কোথায় কোথায় ইনভলভ করবে? আমাদের ওভারঅল স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু কিংবা ডিপার স্ট্রাকচার এগুলা। এইটার পজিটিভ অর্গানিজমটা ২ রকমের। একটা হইতে পারে যেটা ফাঙ্গাস দিয়ে হয়। যদি এটা ফাঙ্গাস দিয়ে হয় এটাকে আমরা কি বলি? ইউমাইসিটোমা বলি। আর যদি এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি অ্যাক্টিনোমাইসিটোমা। ঠিক আছে? তাহলে ২ রকমের হতে পারে মাইসিটোমা। একটাকে আমরা বলি হচ্ছে ইউমাইসিটোমা, যেটা হচ্ছে ট্রু ফাঙ্গাই দিয়ে হয়। আর যদি এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিনোমাইসিটোমা। ওকে? আচ্ছা, এখন এখানে কি হয়? এখানে দেখা যায় কি যে ৩ টা জিনিসের আমরা ফিচার পাবো। একটা হচ্ছে পেইনলেস সাবকিউটেনিয়াস একটা মাস পাবো, মাল্টিপল ডিসচার্জিং সাইনাস পাবো, এবং এই ডিসচার্জটা কেমন হবে? সেরোপুরুলেন্ট ডিসচার্জ হবে। খুবই ইম্পর্টেন্ট, আপনাদেরকে মাল্টিপল ডিসচার্জিং সাইনাসের কজগুলো অনেক সময় পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসে। তো আমরা কয়েকটা নাম মনে রাখবো, স্পেশালি হচ্ছে টিউবারকুলোসিস এবং অ্যাক্টিনোমাইসিটোমা বা হচ্ছে ওভারঅল মাইসিটোমা। ওকে? আচ্ছা, তাহলে দেখেন ওভারঅল হচ্ছে এখানে ৩ টা জিনিস আমরা পাবো। একটা হচ্ছে পেইনলেস সাবকিউটেনিয়াস মাস পাবো, মাল্টিপল সাইনাস পাবো, এবং সেখান থেকে সেরোপুরুলেন্ট ডিসচার্জ আমরা পাবো। আচ্ছা, এখন এটা এপিডেমিওলজিটা যদি আমরা চিন্তা করি, এটা রুট অফ ট্রান্সমিশনটা হচ্ছে এটা সাধারণত কোনো একটা জায়গায় যদি পেশেন্টের ট্রমা হয় তাহলে আমরা এটা টিটেনাসের মতো আর কি অনেকটা, হ্যাঁ, যে কোনো একটা ফাঙ্গাল ইনফেকশনে কিন্তু সাধারণত বডির কোনো একটা জায়গায় ট্রমা হলে সেখান দিয়ে এন্ট্রি করে অথবা রেসপিরেটরি ট্র্যাক দিয়ে এন্ট্রি করে। সো এইখানে দেখা যায় যে কোনো একটা ট্রমাটাইজড এরিয়াতে সাধারণত এটা প্রবেশ করতে পারে। এখানে দেখা যায় ছোটখাটো কিছু ট্রমা থেকে হতে পারে, যেমন অনেকেই খালি পায়ে হাঁটাহাঁটি করে স্পেশালি গ্রামে অথবা বাগানে, তখন অনেক সময় কাঁটা ঢুকে বা হচ্ছে বিভিন্ন ইনজুরি, ছোটখাটো ইনজুরি থেকে এই জিনিসটা হতে পারে। ফুট হচ্ছে কমনেস্ট সাইড, কেন? কারণ এই যে বেয়ার ফুটে হাঁটতে যেহেতু বেশি হয় এবং মানুষ অনেক সময় খেয়াল করে না, ঠিক আছে, তো এই জন্য হইতে পারে।
দেখেন এটা কত আগলি লুকিং একটা লেশন। ওকে, হাতেও হতে পারে অনেক সময়। সেকেন্ড মোস্ট কমন হচ্ছে হাত। ঠিক আছে, প্যাথোজেনেসিসটা আমরা একটু দেখে নিব। আচ্ছা, ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কিরকম হবে? তো কয়েকটা জিনিস আমরা জানি যে এখানে পেইনলেস কিছু লাম্প থাকবে, স্লোলি প্রোগ্রেসিভ হবে এবং সাবকিউটিনিয়াস সোয়েলিং থাকবে। প্রিভিয়াস একটা ট্রমার হিস্ট্রি থাকবে, এটা খেয়াল করেন। হ্যাঁ, পেশেন্টের অবশ্যই প্রিভিয়াস একটা ট্রমার হিস্ট্রি থাকবে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন ফার্ম থাকবে, রাউন্ডেড থাকবে লেশনগুলা, সফট এবং লোবিউলেটেড, সিস্টিকও হতে পারে, মোবাইল থাকতে পারে, সাপোর্ট করতে পারে এবং মাল্টিপল ডিসচার্জিং সাইনাস। তো আপনাকে এই বৈশিষ্ট্যগুলো একটু বোরিং পড়তে, এটা আমি জানি। তো এটা কেন আপনার পড়তে হবে? কারণ হচ্ছে যে অনেক সময় আপনাকে পরীক্ষায় সিনারিও বেসড কোশ্চেন এখান থেকে করতে পারে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা, এই জায়গাটা থেকে সাধারণত সিনারিও বেসড কোশ্চেন বেশি আসে। আচ্ছা, এখন দেখেন কমনলি কোন কোন সাইট এফেক্টেড হয়। সবচেয়ে বেশি কমনলি এফেক্টেড হবে হচ্ছে ফুট, তারপর হ্যান্ড। আর এন্ডেমিক এরিয়াতে অনেক সময় নি, আর্ম, লেগ এগুলোতেও হতে পারে, রেয়ার কিছু সাইটে হতে পারে। সাথে পেশেন্টের লিম্ফ্যাডিনোপ্যাথি থাকতে পারে। আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখেন, যেহেতু পেশেন্টের সাবকিউটিনিয়াস বিভিন্ন লাম্প হচ্ছে বা সোয়েলিং এর মতো হচ্ছে, এটার কয়েকটা ডিফারেন্সিয়াল আমাদের মাথায় রাখতে হবে। যেমন দেখেন, একটা হচ্ছে ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা। আবার দেখেন সারফেসটা যেহেতু কালারিং, এটাকে আমরা ম্যালিগনেন্ট মেলানোমার সাথেও কনফিউজ করতে পারি। অনেক সময় ফাইব্রোমা এরকম মাল্টিপল লেশন হয়। আর আরেকটা হচ্ছে যেহেতু পেশেন্টের একটা ট্রমার হিস্ট্রি থাকে, সো ফরেন বডি গিয়ে ফরেন বডি গ্র্যানুলোমার মতো একটা ফিচার প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, আবার এই যে পরবর্তীতে যে দেখা যায় যে টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে বা বোন ডিস্ট্রাকশন হচ্ছে এবং মাল্টিপল ডিসচার্জিং সাইনাস থাকতেছে, তো এই জন্য অনেক সময় টিউবারকুলোসিসের সাথেও কিন্তু এটা কনফিউশন হতে পারে। আচ্ছা, এখন আল্ট্রাসোনোগ্রাফি আমরা করে থাকি সাধারণত। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা কিন্তু অনেকটা আইডেন্টিফাই করতে পারি যে এটার কজটা কি, এটা কি ইউমাইসিটোমা নাকি অ্যাক্টিনোমাইসিটোমা। এখানে খুব সামান্য কিছু পার্থক্য আছে। যেমন ইউমাইসিটোমার ক্ষেত্রে ভিতরে যে গ্রেইন গুলা তৈরি হয়, এই গ্রেইন গুলা খুব শার্প ব্রাইট থাকে এবং হাইপার ইফেক্টিভ বা হাইপার রিফ্লেকটিভ কিছু ইকো তৈরি করে। ঠিক আছে, এবং ওয়ালটা থাকে হচ্ছে মাল্টিপল থিক ওয়াল, কিছু ক্যাভিটি থাকে যেটার মধ্যে কোনো অ্যাকোস্টিক এনহান্সমেন্ট থাকে না। একটু জটিল কথাবার্তা, জাস্ট এটা মনে রাখেন যে খুব শার্প ব্রাইট থাকবে। আর অ্যাক্টিনোমাইসিটোমার ক্ষেত্রে ব্রাইটনেসটা কম থাকবে, গ্রেনগুলো লেস ডিস্টিং থাকবে, এটুকুই শুধু মনে রাখেন। বাকিগুলো একটু ঝামেলা, এগুলো মনে রাখার দরকার নেই। ঠিক আছে, বোরিং লাগবে আপনাদের, ঝামেলা। আচ্ছা, এই দুইটা শুধু আমরা মনে রাখি, কারণ আপনাকে দুইটা স্পেসিফিক পার্থক্য করার জন্য অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফিক ফিচারটা দিয়ে দিতে পারে। আরেকটা জিনিস একটু খেয়াল করেন, এমআরআইতে একটা স্পেসিফিক অ্যাপিয়ারেন্স দেখা যায় যেটাকে বলা হয় ডট ইন সার্কেল, মানে সার্কেলের ভিতরে ছোট ছোট ডট থাকবে। এই ধরনের একটা সারফেস নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে, এটা আমরা মনে রাখি। হ্যাঁ, আর রেডিওলজিক্যালি অনেক সময় এটার ফিচারগুলা, বিশেষ করে বোনসের ফিচারগুলা দেখতে অনেকটা অস্টিওসার্কোমার মতো হয়, যেহেতু এখানে লেগ হচ্ছে কমনের সাইড, ফুট। আচ্ছা, ট্রিটমেন্ট কি দিব? অবশ্যই আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিব, স্পেশালি হচ্ছে অ্যামাইকাসিন এবং হচ্ছে কোট্রাইমক্সাজোল আমরা দিতে পারি এখানে। আর ইউমাইসিটোমার ক্ষেত্রে মানে অ্যান্টিবায়োটিক হিসেবে, যদি এটা অ্যাক্টিনোমাইসিটোমা হয় আর ইউমাইসিটোমা যদি হয়, সেক্ষেত্রে আমরা কি দিব? সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিফাঙ্গাল দিতে পারি, যেমন কিটোকোনাজল, ইট্রাকোনাজল, ভরিকোনাজল, এই জিনিসগুলো আমরা দিতে পারি। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের মাইসিটোমা। আমরা একটু স্পিডে আগাবো, আমরা টিউবারকুলোসিসের আগ পর্যন্ত একটু মানে দ্রুত আগাবো, যেহেতু আমাদের এই টপিকগুলো কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা বেশিরভাগ ইম্পর্টেন্ট টপিক কিন্তু গত ক্লাসে পড়ে ফেলছি। আচ্ছা, পোলিওমাইলাইটিস থেকে আমরা খুব অল্প জিনিস পড়বো, কারণ এটা কিন্তু পিওরলি বলতে গেলে মেডিসিনের জিনিস, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এটা এখন অনেকটাই কিন্তু বলতে গেলে রেয়ার হয়ে গেছে, খুব একটা হয়ই না। হ্যাঁ, যাই হোক, ভালো এটা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, পোলিওমাইলাইটিস কিন্তু খুবই ডিসএবলিং একটা ডিজিজ, এবং এখান থেকে আমরা একটা কথা মনে রাখবো যে এটা কোন জায়গাকে টার্গেট করে। এটা টার্গেট করে হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন সেল, অ্যান্টেরিয়র হর্ন সেলকে টার্গেট করে এবং লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস তৈরি করে। এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস তৈরি করে। আচ্ছা, লোয়ার মোটর নিউরন প্যারালাইসিসটা কিরকম? এটা কি স্পাস্টিক নাকি ফ্ল্যাসিড? কিরকম হয় লোয়ার মোটর নিউরন যেটা লেশন, মনে আছে কারো? মেডিসিনের পড়া, তারপরেও আমরা জাস্ট একটু ব্রেন স্টর্মিং করি। লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস এটা কিরকম ছিল, বা পোলিওতে আমরা কিরকম পাই বলেন তো? পোলিও মাইলাইটিস থেকে এই বক্সটা আমরা দেখবো, এটা একটা ভাইরাল ইলনেস যেটা প্রিভেন্টেবল। আমরা জানি যে ভ্যাকসিনেশনের মাধ্যমে প্রিভেন্ট করা সম্ভব হয়। আর হচ্ছে পেশেন্টের কি কি থাকতে পারে, অনেক সময় ফিভার, হেডেক থাকে, মাসকুলার প্যারালাইসিস থাকে, সেন্সরি লস সাধারণত থাকে না, লোয়ার লিম্বকে বেশি এফেক্ট করে। ওকে, ট্রিটমেন্টটা হচ্ছে মেইনলি মেডিকেল ট্রিটমেন্ট এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। আচ্ছা,
ওকে, একজনের আনসার দেখতে পাচ্ছি ফ্ল্যাসিড প্যারালাইসিস। এক্স্যাক্টলি আমরা লোয়ার মোটর নিউরন প্যারালাইসিস বলতেই ফ্ল্যাসিড প্যারালাইসিসটাকে বুঝি। আচ্ছা, ট্রপিক্যাল ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আচ্ছা, আপনারা বলেন সার্জারিতে যেখানে আমাদের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পড়তে হয়, সেখানে অবভিয়াসলি এই টপিকটা আপনাদের তেমন একটা ইম্পর্টেন্ট না বলতে গেলে, ঠিক আছে? এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের অরিজিনাল প্যানক্রিয়াটাইটিস যেগুলা, সেগুলাতে দেখা যায় অ্যালকোহল ইনজেকশনের সাথে একটা রোল থাকে, কিন্তু এখানে কিন্তু অ্যালকোহল ইনজেকশনের খুব একটা রোল নাই। আচ্ছা, এখান থেকে আপনারা জাস্ট দুইটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে সামারি বক্স 6.19 এবং 6.20। জাস্ট এই দুটো জিনিস দেখেন। এখানে একটা কথা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে টপিক্যাল ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সাথে সাধারণত টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট আন্ডার 40 ইয়ার্স অফ এজ এরা রিলেটেড থাকে, ঠিক আছে? এবং অ্যাকিউট এক্সাজারবেশন হইলে সিরাম অ্যামাইলেজ লেভেলটা বেশি হইতে পারে। আপনারা প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে অলমোস্ট সবই পড়ছেন, সো এখানে দরকার নেই। জাস্ট একটা জিনিসই মনে রাখবেন যে ট্রপিক্যাল ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের কথা যেটা বলা, এটার সাথে কিন্তু অ্যালকোহলের রিলেশন নাই। নর্মালি আমরা যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পড়ি সেটার মেইন কজই অ্যালকোহলিজম। ওকে, এটা আমরা মনে রাখি, জাস্ট আর কিছু লাগবে না। এইগুলো থেকে খুব একটা কোশ্চেন আসে না, আপনারা মেইনলি এই সামারি বক্স দুটো একটু দেখে নেবেন। ওকে, আচ্ছা, এবারে আমরা চলে আসি টিউবারকুলোসিস। এটা আমরা একটু ডিটেলস পড়বো, ঠিক আছে? আচ্ছা, টিউবারকুলোসিসের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, ডায়াগনোসিস। হ্যাঁ, এখানে দেখেন টিউবারকুলোসিস বলতে আমরা কি কি টিউবারকুলোসিস এখানে পড়বো। আমরা হচ্ছে যে লিম্ফ্যাডিনাইটিস, টিউবারকুলাস লিম্ফ্যাডিনাইটিস পড়বো, এবং হচ্ছে অ্যাবডোমিনাল টিবি, যেটা এই দুইটা জিনিস পড়বো, মানে ইন্টেস্টাইনাল টিবি। কারণ রেসপিরেটরি টিবি কিন্তু আমাদের সার্জিক্যালি ইম্পর্টেন্ট না, সো আমরা এটা বাদ দিব। তাহলে দেখেন টিউবারকুলাস সার্ভাইকাল লিম্ফোয়াডেনাইটিস, এটা আমরা দেখি কারণ এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে খুবই কমন, বিশেষ করে ইয়াং পার্সন যারা কিনা এন্ডেমিক এরিয়া থেকে বিলং করে তাদের ক্ষেত্রে, এবং যাদের এইডস আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কি কি বৈশিষ্ট্য আমরা পাবো। প্রথমত, পেশেন্টের টিবির নর্মাল যে ম্যানিফেস্টেশন গুলা সেগুলো থাকতে পারে। নর্মাল ম্যানিফেস্টেশন বলতে আমরা কি বুঝি? ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকে পেশেন্টের। যদি তার প্রিভিয়াস কোনো পালমোনারি টিবি থাকে তাহলে তার কাফিং থাকতে পারে। পেশেন্টের ম্যালেজ থাকবে। যদি বাচ্চা থাকে, বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় গ্রোথ ফেলিওর বা ফেলিওর টু থ্রাইভ হয়ে থাকে। রিজিওনাল লিম্ফ্যাডিনোপ্যাথি আমরা পাবো। এইখানে দেখেন কিছু সিকুয়েলের কথা বলা হয়েছে, আমি আপনাদেরকে একটু জাস্ট ফ্লো চার্টের মতো করে বলে দিই। প্রথমত হচ্ছে টিউবারকুলোসিস হওয়ার পরে পেশেন্টের কি হচ্ছে, পেশেন্টের হচ্ছে সার্ভাইকাল যে লিম্ফ নোডগুলা এগুলা এনলার্জমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এনলার্জমেন্ট বা লিম্ফ্যাডিনোপ্যাথি ডেভেলপ করলো। এখন এই যে লিম্ফ নোডগুলা এনলার্জমেন্ট হইলো, এগুলা থাকে হচ্ছে ম্যাটেড, মানে একটার সাথে আর একটা মিলে দলা পাকায় থাকে। তো এই যে দলা পাকায় থাকে, পরবর্তীতে এই যে ম্যাটেড লিম্ফ নোড গুলা, এগুলা কি হয়, এগুলো একসাথে করে একটা অ্যাবসেসের মতো ফর্মেশন করে, যেটাকে আমরা বলি হচ্ছে কোল্ড অ্যাবসেস। এই ম্যাটেড লিম্ফ নোড গুলা একটা অ্যাবসেসের মতো তৈরি করে, এবং কেমন হয়, এটা সাধারণত পেইনলেস ফ্লাকচুয়েন্ট থাকে। পেইনলেস এবং ফ্লাকচুয়েন্ট মানে কি, এক পাশে চাপ দিলে আমরা আরেক পাশের আঙ্গুল দিয়ে এটাকে ফিল করতে পারবো, দ্যাট ইজ ফ্লাকচুয়েশন। সো এটা পেইনলেস এবং ফ্লাকচুয়েশন থাকে। এবং এটাকে আমরা কেন কোল্ড অ্যাবসেস বলতেছি, কারণ এই অ্যাবসেসটা সারফেসটা নর্মালি যে কোনো একটা অ্যাবসেসের সারফেসে আমরা যদি টাচ করে দেখি, আমরা দেখি যে সেটা কোল্ড থাকে। হ্যাঁ, কিন্তু এই অ্যাবসেসটা ওয়ার্ম থাকে, কোল্ড থাকে না। এবং এখানে যত রকমের সাইন্স অফ ইনফ্লামেশন আছে, রুবর, ডলর, ক্যালোর, এগুলা কিছুই থাকে না। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে কোল্ড অ্যাবসেস। এবং এই যে অ্যাবসেসটা হইলো, এটা বেসিক্যালি কি ইন্ডিকেট করে, টিউবারকুলোসিসের সাথে একটা খুব রিলেটেড জিনিস হচ্ছে ক্যাজিয়েশন, এটা ইন্ডিকেট করে হচ্ছে এই ক্যাজিয়েশনটা। এখন ধরেন আপনি এই কোল্ড অ্যাবসেসটাকে ট্রিটমেন্ট করলেন না, আনট্রিটেড ভাবে রেখে দিলেন, তখন কি হবে, তখন এটা আস্তে আস্তে করে ডিপার স্ট্রাকচার গুলাতে ছড়ায় পড়বে। ছড়ায় পড়তে পড়তে আলটিমেটলি এক সময় এসে এটা বার্স্ট করবে। কোন জায়গায়? জাস্ট বিনিথ দ্য সুপারফিশিয়াল ফাসা। তো সে অনেকগুলো জায়গা পেয়ে গেল দুই পাশে যখন সে জায়গা পেয়ে যায়, তখন এইরকম একটা কলারের মতো বাইনোকুলার একটা লেশন তৈরি করে বাইলোকুলার। হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রস ফ্লাকচুয়েশন। এক পাশে চাপ দিলে আরেক পাশে আমরা ফিল করতে পারবো, এরকম। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কলার স্টাড অ্যাবসেস। তাহলে বার্স্ট করে দেখেন একটা বাইলোকুলার অ্যাবসেস তৈরি করলো, যেটাকে আমরা বলি হচ্ছে কলার স্টাড অ্যাবসেস। তাহলে এটাই হচ্ছে আমাদের কলার স্টাড অ্যাবসেস। পরবর্তীতে কি হইতে পারে? পরবর্তীতে এই অ্যাবসেসটা আবার প্রথমত সে সুপারফিশিয়াল ফাসার নিচে বার্স্ট করে এদিক ওদিক ছড়ায় পড়ে কলারের মতো একটা অ্যাপিয়ারেন্স তৈরি করলো। পরবর্তীতে দেখা যায় কি, এটা স্কিনের উপর দিয়ে বার্স্ট করে ফেললো। সো স্কিনের উপর দিয়ে বার্স্ট করলে কি হবে? এই যে আমরা যে জিনিসটা এতক্ষণ পড়ে আসলাম, মাল্টিপল ডিসচার্জিং সাইনাস হয়ে যাবে। মাল্টিপল ডিসচার্জিং সাইনাস হিসেবে সেই স্কিনের উপরে বার্স্ট করবে, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমাদের টিউবারকুলাস যে সাইনাসটা সেটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং তা কি করবে, তা হচ্ছে পাস ডিসচার্জ করবে।
পাস ডিসচার্জ করবে, পরবর্তীতে এখান থেকে কিন্তু আলসারেশনও ডেভেলপ করতে পারে। আচ্ছা, আমাকে বলেন তো যে আমরা যদি টিউবারকুলোসিসের অনেক রকম ইনভেস্টিগেশন আমরা পেয়ে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আমরা টিউবারকুলোসিসের কোন ইনভেস্টিগেশনটাকে একদম ফার্স্ট লাইন মনে করি বা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করি? ইনভেস্টিগেশন অফ চয়েস কোনটা কেউ বলতে পারেন এই ধরনের টিউবারকুলোসিসের ক্ষেত্রে? আর দেখেন যখন আমরা পেশেন্টের আলসারটা পাবো, টিউবারকুলাস আলসারটা কেমন, এখানে আলসারটা সাধারণত থাকে হচ্ছে আন্ডারমাইন্ড এজ। আন্ডারমাইন্ড এজ মানে কি? আন্ডারমাইন্ড এজ মানে হচ্ছে ভিতরের ডিস্ট্রাকশনটা টিস্যু ডিস্ট্রাকশনের চেয়ে অনেক বেশি, ডেপথটা অনেক বেশি। হ্যাঁ, এটা যদি টিস্যু হয়, স্কিন হয়, ভিতরের টিস্যুগুলা বেশি বেশি ডিস্ট্রাকশন হয়, দ্যাট ইজ আন্ডারমাইন্ড একটা এজ থাকে। ঠিক আছে, এরকম একটা আলসার আমরা পেয়ে থাকি। ওকে, তাহলে এগুলো আমি একটু মুছে দিই। আপনারা আমাকে একটু বলেন তো যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন আমরা কি করি? টিউবারকুলোসিসে আমরা এক এক জায়গায় কিন্তু এক এক রকম, যেমন আমরা লাং টিবির ক্ষেত্রে কি করি, এখন সবচেয়ে বেশি যেটা কনফার্মেটরি সেটা হচ্ছে জিন এক্সপার্ট। কিন্তু এই ধরনের টিবির ক্ষেত্রে, বিশেষ করে টিউবারকুলোস লিম্ফ্যাডিনোপ্যাথির ক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন করি, কেউ বলতে পারেন? এই সামারি বক্স 6.22 এটা আপনারা একটু দেখে নেবেন জাস্ট। হ্যাঁ, ওকে, একজন অ্যান্সার করেছেন ইন্টারফেরন গামা। এক্স্যাক্টলি, আমরা এই ক্ষেত্রে পেশেন্টের কিন্তু গামা ইন্টারফেরন অ্যাসেটা করে থাকি। ওকে, সো এটা হচ্ছে আমাদের চয়েস অফ ইনভেস্টিগেশন। আর মন্টো টেস্ট যেটা আগে করা হতো, এটা এখন আর খুব একটা প্রচলিত না। ওকে, আচ্ছা, আরেকজন বলেছেন এফএনএসি বায়োপসি। এফএনএসি বায়োপসি বায়োপসি করবো, ঠিক আছে, বায়োপসি করে যেটা বলা হয় মন্টো টেস্ট আমরা করবো না, আমরা সাধারণত গামা ইন্টারফেরন অ্যাসেটা করবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন টিউবারকুলোসিস অফ এ স্মল ইন্টেস্টাইন। এখানে একটা জিনিস আমাদের একটু জানতে হবে যে স্মল ইন্টেস্টাইনের টিউবারকুলোসিসটা দুই রকমের হতে পারে, একটা হচ্ছে হাইপারপ্লাস্টিক টাইপ আর একটা হচ্ছে আলসারেটিভ টাইপ। এই দুইটার বেসিক ডিফারেন্সটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমাকে একটু কেউ বলতে পারেন যে স্মল ইন্টেস্টাইনাল বা ইন্টেস্টাইনাল টিবির কমনেস্ট সাইট কোনটা? কেউ আমাকে একটু বলেন তো দেখি, ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিসের মোস্ট কমন সাইট কোনটা? ওকে, এখানে আমরা ম্যাক্সিমাম অ্যান্সার যতগুলো পেলাম আইলিয়াম রিলেটেড। একজন বলেছেন আইলিওসিকল জাংশন, আরেকজন বলেছেন টার্মিনাল আইলিয়াম। ওকে, আমরা তাহলে দেখিনি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো যে আইলিয়ামের দিকে যেহেতু আমরা চিন্তা করতেছি, এরকম আরেকটা ডিজিজ আছে যেটা আইলিয়ামে হয় মোস্ট কমনলি, এবং এটা হচ্ছে আমাদের জিআইটি রিলেটেড একটা ডিজিজ। ঠিক আছে, ম্যাল অ্যাবজর্পশন রিলেটেড একটা ডিজিজ। কেউ বলতে পারেন এই টাইপের আরেকটা ডিজিজ যেটা টার্মিনাল আইলিয়ামে বেশি কমনলি হয়? এটা হচ্ছে আমাদের ম্যাল অ্যাবজর্পশন টাইপ একটা ডিজিজ। মনে করে দেখেন তো দেখি, আমরা জিআইটি তে কিন্তু এটা পড়ি প্রায়। ওকে, আপনারা ক্লু দেওয়ার সাথে সাথে একজন অ্যান্সার করে ফেলেছেন ক্রনস ডিজিজ। এক্স্যাক্টলি, ক্রনস ডিজিজটাও আমরা টার্মিনাল আইলিয়ামে কমনলি পেয়ে থাকি। এখন দেখেন টিউবারকুলোসিসের ক্ষেত্রে যেটা বলা, যেটার কমনেস্ট সাইট হচ্ছে টার্মিনাল আইলিয়াম। ওকে, আচ্ছা, এখন দেখেন যেটা আলসারেটিভ টাইপ, এখানে কি হয়, এটা হচ্ছে অর্গানিজমটা লিমফ্যাটিক্স অফ দ্য টার্মিনাল আইলিয়ামে কোলোনাইজ করলো, করার পরে এরা কিছু ট্রান্সভার্স আলসার ফর্মেশন করে, যেগুলো টিপিক্যাল আন্ডারমাইন এজ থাকে টিউবারকুলোসিসের মতো। হ্যাঁ, আচ্ছা, আর সেরোর সাথে টিউবারকুলস গুলো থাকে, আছে, এটা লাগবে না। ক্যাজিয়েটিং গ্র্যানুলোমা আমরা পাই, এটাও একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে প্যাথোলজিক্যালি রেফার টু এজ, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে ভিরুলেন্স অফ দ্য অর্গানিজম, এটার উপর ডিপেন্ড করে আমরা আলসারেটিভ টাইপটা বলি। ঠিক আছে, সিভিয়ার ফর্ম অফ দ্য ডিজিজ, যেখানে অর্গানিজমের ভিরুলেন্সটা হোস্ট ডিফেন্সের চেয়ে বেশি হয়ে যায়। আচ্ছা, আমি এটা একটু সহজে যদি বলি, দেখেন আমরা একটু আগে যখন লেপ্টোমেটাস এবং টিউবারকুলয়েড পড়তেছিলাম, হ্যাঁ, তখন বেসিক পার্থক্যটা আমরা কি বলেছিলাম? বেসিক পার্থক্যটা আমরা বলেছিলাম যে একটাতে হোস্ট ইমিউনিটি বেশি থাকে আর একটাতে কম। সেরকমই আলসারেটিভ টাইপ কখন হবে? যখন হোস্ট ইমিউনিটিটা
কম থাকবে। দ্যাট মিনস অর্গানিজমের ভিরুলেন্স বা হচ্ছে ইনফেক্টিভ করার ক্ষমতা সেটা হচ্ছে হোস্টের ইমিউন রেসপন্স বা হোস্টের রেজিস্ট্যান্সকে পার করে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফিচার। আরেকটা হচ্ছে হাইপারপ্লাস্টিক টাইপ। এই ক্ষেত্রে দেখা যায় কি যে হোস্টের যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে আপার হ্যান্ড নিয়ে নেয়, যার কারণে কি হবে, যখনই হোস্ট ইমিউন রেসপন্সটা ভালো থাকবে তখন সেখানে একটা ভালো ইনফ্ল্যামেটরি রিয়াকশন তৈরি হবে। যেখানে ইনফ্ল্যামেটরি রিয়াকশন সেখানে কি হবে, সেখানে হাইপারপ্লাসিয়া ডেভেলপ করবে, আলটিমেটলি টার্মিনাল আইলিয়ামটা থিকেন হয়ে যাবে। ওকে, এবং এখানে আমরা অনেকগুলো লিম্ফয়েড ফলিকল পাবো। ওকে, আচ্ছা এটা এখন আমাকে বলেন তো, হাইপারপ্লাস্টিক হোক বা আলসারেটিভ টাইপ হোক, দুইটার মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে আলসারেটিভ টাইপে কি হয়, আলটিমেটলি সেই জায়গাটা আলসার হইলে ফাইব্রোসিস হতে থাকে হিলিং এর জন্য, হয়ে হয়ে লুমেনটা ন্যারো হয়ে যায়। আবার যেটা হাইপারপ্লাস্টিক টাইপ, সেখানে দেখা যায় কি টার্মিনাল আইলেমের ওয়ালটা থিকেনিং হয়ে যায়, হয়ে হয়ে আস্তে আস্তে কি হয়, ওই জায়গাটাকে ব্লক করে দিতে থাকে। এখন আমরা যদি বলি তাহলে টিউবারকুলোসিস টার্মিনাল আইলেমকে এফেক্ট করলো, এই দুইটা ক্ষেত্রে একটা কমন কমপ্লিকেশন কি হতে পারে বলেন তো দেখি, ফিচার থেকে বুদ্ধি করে একটু বলেন যে একটা কমন কমপ্লিকেশন যেটা আমরা দুই টাইপের ক্ষেত্রেই পাবো, সেটা আলসারেটিভ হোক বা সেটা প্রলিফারি মানে কি বলে হাইপারপ্লাস্টিক হোক, যে কোনো ক্ষেত্রে আমরা একটা কমন কমপ্লিকেশন পেতে পারি জাস্ট বিকজ অফ দেয়ার মেকানিজম। একটাতে কি হচ্ছে আলসারেশনের পরে ফাইব্রোসিস হচ্ছে, স্ট্রিকচারিং হচ্ছে, আরেকটাতে কি হচ্ছে হাইপারপ্লাসিয়া হয়ে হয়ে এখানে একটা মানে হাইপার ইমিউন রেসপন্স হচ্ছে, যার কারণে কি হচ্ছে হাইপারপ্লাসিয়া হয়ে লুমেনটা ন্যারো হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এই দুইটার ক্ষেত্রে যদি আমরা বলি যে কমন একটা কমপ্লিকেশন হয় পেশেন্টের, কি হতে পারে বলেন তো দেখি। একটা কমপ্লিকেশন আপনারা জানেন পারফোরেশন, তাই না, এটাও কিন্তু আমরা খুব কমনলি ওয়ার্ডে পেয়ে থাকি, বাট আরেকটা কি হয় বলেন তো দেখি। পারফোরেশনটা এখানে দেখানো হয়েছে, দেখেন আরেকটা কি কমপ্লিকেশন আমরা কমনলি পেয়ে থাকি। ওয়েল, একজন অ্যান্সার করতে পেরেছেন এটা, আর কেউ বলবেন। ভেরি গুড, আমরা এখানে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পেয়ে থাকি। ওকে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পেয়ে থাকি। আচ্ছা, সাথে আমরা পারফোরেশন পেতে পারি। ওকে, তাহলে এই বক্সটা আমরা একটু দেখে নেব, বিশেষ করে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। তো এটার সাথে কয়েকটা জিনিস বলে দেওয়া যে অ্যাবডোমেনটা যদি আমরা পালপেট করি, আমরা সাধারণত এখানে একটা ডাউই ফিলিং পাই, এবং আমরা মাসের ক্ষেত্রে কিন্তু ক্রনস ডিজিজও একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে। আমাকে কেউ বলতে পারে যে রাইট এলিয়াক ফসে মাসের আর কি কি ডিডি হতে পারে? ওকে, এখন স্ক্রিনটা আশা করা যায় দেখতে পাওয়া যাচ্ছে। ওকে,
আচ্ছা, তাহলে দেখেন রাইট ইলিয়াক ফোসার কয়েকটা ডিফারেনশিয়ালস আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। কয়েকজন খুবই সুন্দর অ্যান্সার করেছেন, একদম যতগুলো অ্যান্সার জানা আছে সবই। অ্যাপেন্ডিকুলার লাম্প, কার্সিনোমা সিকাম, ভেরি গুড। কার্সিনোমা সিকাম, ওকে, ওভারিয়ান লাম্প, অনেকগুলো আপনারা বলতে পেরেছেন, ভেরি গুড। আমরা এই কয়েকটা রাইট ইলিয়াক ফোসা মাস পাইলে আমরা এই কয়েকটা ডিফারেনশিয়াল কিন্তু চিন্তা করি। ওকে, আচ্ছা, এগুলো লাগবে না আপনারা। ওকে, ডায়াগনোসিসটা আমরা কিভাবে করি? প্রথমত হচ্ছে পেশেন্টের এন্ডেমিক এরিয়া থেকে একটা ভিজিটের হিস্ট্রি থাকবে, এটা এক নাম্বার। স্পেশালি আমাদের এই সাবকন্টিনেন্টাল কান্ট্রিগুলা। তার উপর হচ্ছে পেশেন্টের ফিভারের একটা হিস্ট্রি থাকবে, স্পেশালি ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, হাই টেম্পারেচার থাকবে 2 to 3 উইকস পর্যন্ত। আমরা বলি না যে 3 সপ্তাহের বেশি জ্বর, কাশি, এসব ফিচার। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা হচ্ছে পেশেন্টের সাথে দেখা যায় কি অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকতে পারে, পেশেন্ট টক্সিক থাকতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে যেতে পারে, প্যারালাইটিক আইডিয়াস থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে হেমোরেজ হইতে পারে, টাইফয়েড। ও সরি, এখানে একটু আমি ভুল করে ফেলছি। এটা আপনাদের এন্ডেমিক এরিয়া দেখে আমি আসলে এটা টিউবারকুলোসিস ভাবতেছিলাম, এটা আমি ভুলে আপনাদের টাইফয়েডে চলে গেছি। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি। হ্যাঁ, এখানে আমাদের ট্রিটমেন্টের বলার কথা ছিল, তাহলে আমরা টিউবারকুলোসিসের ট্রিটমেন্টে আসি। এই জিনিসটা আমরা টাইফয়েডের সাথে ভুলে মিলাই ফেলছি, যে দেখেন কি একটা অবস্থা। আচ্ছা, তাহলে দেখেন এখন এটা রিলোড করি পেজটা। ওকে, তাহলে এখন দেখেন টিউবারকুলোসিসের ট্রিটমেন্টের এই বক্সটা আমাদের পড়তে হবে। তো এখানে একটা ফিজিশিয়ান এবং সার্জনের কম্বাইন্ড অ্যাপ্রোচ আমাদের দরকার হয়। এবং মেইন ট্রিটমেন্টটা কি থাকে? ইনিশিয়ালি মেইন ট্রিটমেন্ট থাকে হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট, এবং সিমটোমেটিক যে ম্যানেজমেন্টগুলা সেগুলো আমরা করে থাকি। প্লাস কিছু ঝামেলা আছে, যেহেতু এটা সার্জারি ফ্যাকাল্টি কেন আমরা আলোচনা করছি, কারণ ইন্টেস্টাইনাল টিবির কমপ্লিকেশন গুলো নিয়েই আমাদের কাছে কিন্তু পেশেন্ট আসে। সার্জনদের কাছে কখনোই শুধু এরকম গতানুগতিক ফিচার নিয়ে পেশেন্ট আসবে না, ঠিক আছে? সো আমাদের আপনারা একটু কেউ বলতে পারেন যে আমাদের এখানে অপারেশনের ইন্ডিকেশন গুলা কি কি, কখন আমরা একটা ইন্টেস্টাইনাল টিবির পেশেন্টকে অপারেশন করব, কি কি প্রবলেম হলে বলেন তো দেখি। খুব সহজ। আমাদের কাছে কিন্তু টিউবারকুলোসিসের পেশেন্ট কখনোই টিপিক্যাল ফিচারগুলো নিয়ে আসবে না, তাই না? আমাদের আসবে যখন তার কমপ্লিকেশন ডেভেলপ করে যাবে বা অপারেশনের দরকার হবে। তাহলে কি কি কারণে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে, কি কি ফিচার নিয়ে আসবে বলেন তো? ওকে, ভেরি গুড। আপনারা অলরেডি অ্যান্সার করতে পেরেছেন। কি কি হতে পারে? অবস্ট্রাকশন যদি হয় অথবা পারফোরেশন যদি হয়, এই ধরনের পেশেন্টরা আমাদের কাছে আসবে অপারেশনের জন্য। ওকে, আচ্ছা। এরপরে আসি আমরা হচ্ছে টাইফয়েড। টাইফয়েডের থেকে অল্প কিছু ইনফরমেশন আমরা পড়বো। এটা সালমোনেলা টাইফি দিয়ে হয়। আচ্ছা, টাইফয়েডের কোন কমপ্লিকেশনটা আমরা কমনলি পাই পেশেন্টের আমাদের ওয়ার্ডে, বলতে পারেন? এটাও সহজ। টাইফয়েডের পেশেন্টটা তো আমাদের কাছে এমনি এমনি আসবে না, তাই না? টাইফয়েডের কোন কমপ্লিকেশনটা বেশি কমন আমাদের জন্য বলেন তো দেখি। আমরা কিন্তু প্রায়ই টাইফয়েডের পেশেন্ট আমরা পেয়ে থাকি ওয়ার্ডে, তাই না? কি জন্য আমরা পাই? টাইফয়েডটা হয় হচ্ছে সালমোনেলা টাইফি দিয়ে। এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ অর্গানিজম, আপনারা সবাই জানেন। এখন দেখেন টাইফয়েডটা হয় কিভাবে? টাইফয়েডটা হয় হচ্ছে ফিকো ওরাল রুটের মাধ্যমে, কন্টামিনেটেড ফুড অথবা ওয়াটার দিয়ে। এবং এটা সাধারণত আমাদের টার্মিনাল আইলিয়াম। তাহলে দেখেন টার্মিনাল আইলিয়ামে আরেকটা ডিজিজ আমরা পেয়ে গেলাম। এটা সাধারণত আমাদের টার্মিনাল আইলিয়ামের যে পেয়ার্স প্যাচেস গুলো আছে সেগুলাতে কোলোনাইজ করে, এবং সেখানে কি করে? সেখানে লিম্ফয়েড ফলিকুলার গুলা সে হাইপার প্লাসিয়া করে, এবং আলটিমেটলি কি করে? সে নেক্রোসিস করে, সেখান থেকে আলসারেশন হয়। দ্যাট মিন্স কি হলো? দ্যাট মিন্স হচ্ছে পেশেন্টের কিন্তু পারফোরেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, মেলেনা হচ্ছে ঠিক আছে, তার একটা সিকুয়েলি হিসেবে হতে পারে, একজন বলেছেন। বাট কমনলি পেশেন্ট আমাদের কাছে আসবে হচ্ছে পারফোরেশনের যে টিপিক্যাল ফিচারগুলো সেগুলো নিয়ে আমাদের কাছে আসবে। ওকে, আমরা যদি পেশেন্টের মাইক্রোস্কোপিটা করি ওভারঅল, তাহলে আমরা দেখবো যে ইরাইথ্রোফ্যাগোসাইটোসিস পাবো, ঠিক আছে? আচ্ছা, পেশেন্টকে যদি আমরা এভাবে রেখে দেই, ট্রিটমেন্ট না করি, তাহলে আলটিমেটলি পারফোরেশন হতে পারে, এবং আরেকজন যেটা বলেছেন ব্লিডিং এর কথাটা, ব্লিডিং হতে পারে। ওকে,
আচ্ছা, এই পারফোরেশনটা যে কোনো জায়গায় হতে পারে, লার্জ বায়োলেও হতে পারে। এখন ডায়াগনোসিস আমরা কিভাবে করব, এটা একটু আগে আমি যেটা বলছিলাম যে আপনার পেশেন্টের হচ্ছে একটা এন্ডেমিক এরিয়াতে বাস করার বা হচ্ছে এন্ডেমিক এরিয়াতে ভিজিট করার একটা হিস্ট্রি থাকবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে তার একটা টেম্পারেচার রাইজ থাকবে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত। দেন পেশেন্ট টক্সিক থাকবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকবে এবং আলটিমেটলি প্যারালাইটিক আইডিয়াস তৈরি হতে পারে। পেশেন্টের মেলেনা থাকতে পারে। আপনারা একজন খুব ভালো একটা অ্যান্সার দিয়েছিলেন যে হেমোরেজ, টাইফয়েড আলসার থেকে হেমোরেজ হয়ে পেশেন্টের কিন্তু মেলেনা ডেভেলপ করতে পারে। সো এটাও একটা কমন ফিচার। বাট আমরা মোস্ট কমনলি ওয়ার্ডে যেটা পাই, পারফোরেশনটা বেশি পাই। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা পেশেন্টের কি করব, স্টুল কালচার করব, ব্লাড কালচার করব, ম্যালেরিয়া এক্সক্লুড করব এবং উইডাল টেস্ট যেটা আমরা কমনলি ব্যবহার করি সেটা আমরা ব্যবহার করব। ঠিক আছে? তাহলে এই দেখেন ডায়াগনোসিস অফ দ্য পারফোরেশন, বাল পারফোরেশন সেকেন্ডারি টু টাইফয়েড, এটা আমরা পড়ে নেই। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে আমরা যে পারফোরেশনের কথা এত বলতেছি, পারফোরেশনের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি বলি আমরা? পারফোরেশন হয়ে গেলে আমরা এক কথায় যদি ট্রিটমেন্টটা বলতে হয়, পারফোরেশনের ম্যানেজমেন্ট কি বলতে পারেন কেউ? একদম এক লাইনে অ্যান্সারটা দিবেন। এটা আমাদের আসলে পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ পোস্ট গ্রাজুয়েশনের ট্রিটমেন্ট আসে না এবং এটা খুবই সহজ। এই কোশ্চেনটা মেইনলি হচ্ছে যারা ফিফথ ইয়ারে আছো এবং যারা ইন্টার্নশিপ করছো তাদের জন্য। পারফোরেশনের ট্রিটমেন্টটা যদি আমরা এক কথায় বলি তাহলে কি বলতে হয়? এখানে ডায়াগনোসিসটা আমরা দেখে নিব। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু ওরা মেডিকেল ট্রিটমেন্টের কথা বলেছে, যেমন হচ্ছে মেট্রোনিডাজোল, সেফালোস্পোরিন, জেন্টামাইসিন, এগুলো আমরা ব্যবহার করতে পারি। প্লাস হচ্ছে যে যদি পারফোরেশন হয় তাহলে আমরা কি করব সেটার ট্রিটমেন্ট আপনারা বলবেন। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার আমাদের এখানে জানতে হবে, একটা ইনফরমেশন, যে টাইফয়েড আলসার যদি উইদিন ফার্স্ট উইক অফ ইলনেস হয় সেটার প্রগনোসিস কিন্তু সেকেন্ড বা থার্ড উইকের চেয়ে বেটার থাকে। কেন বেটার থাকে? কারণ প্রথম দিকে পেশেন্টের ইমিউন রেসপন্সটা ভালো থাকে, নিউট্রিশনালি খুব একটা কম্প্রোমাইজ থাকে না, সো বডির ডিফেন্স মেকানিজম ভালো থাকে, যার কারণে যদি এই টাইফয়েড আলসার পারফোরেশনটা যদি শুরুর দিকে হয়, প্রথম সপ্তাহে হয়, সেটার প্রগনোসিসটা সেকেন্ড সপ্তাহের চেয়ে বেটার। ওকে? আচ্ছা, একজন অ্যান্সার করেছেন ল্যাপারোটমি ফর রিপেয়ার। আচ্ছা, আরেকজন বলেছেন এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি ফলোড বাই রিপেয়ার উইথ থরোপিডিয়াল। ও, এটা খুব ভালো একটা অ্যান্সার, দুইটাই রাইট অ্যান্সার, বাট এটা খুবই গোছালো। আমরা এক কথায় বলে এটাই বলি যে এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি ফলোড বাই রিপেয়ার উইথ থরোপেরিটোনিয়াল টয়লেটিং। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন কথা। ঠিক আছে? এখন এক্সপ্লোরেটরি কেন? কারণ আমরা একটা পেশেন্টকে পারফোরেশনের ফিচার নিয়ে পাচ্ছি, আমরা কিন্তু এক্স্যাক্টলি জানি না যে তার পারফোরেশনটা কোন জায়গায়। সো আমরা এটাকে এক্সপ্লোর করব, আগে ওপেন করব ল্যাপারোটমি করে, করে এক্সপ্লোর করব যে তার পারফোরেশনটা কোন জায়গায়, এবং পরে কি করব, আমরা পারফোরেশনটাকে রিপেয়ার করব। এবং যেহেতু পারফোরেশনের কারণে ভিতর থেকে অনেক ডেব্রিজ, অনেক ফুড ম্যাটেরিয়াল চলে আসছে, পেরিটোনাইটিসের মতো ফিচার ছিল, সো আমরা এখানে একটা থরো পেরিটোনিয়াল টয়লেটিং করে আসবো। ওকে, সো এটাই হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। এটা আপনারা সবসময় মনে রাখবেন, আপনাদের কাছে ফিফথ ইয়ার বা ইন্টার্নশিপ যাই করেন, যে কোনো একটা জায়গায় আপনাদের টিচার সবসময় এই জিনিসটাই শুনতে চাইবেন। হ্যাঁ, এক কথায় এটা ট্রিটমেন্টটা জানতে চাইবেন। ওকে? আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আগেই বলে নিলাম যে আমাদের ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা গত 2টা ক্লাসে আলোচনা করে ফেলেছি। স্পেশালি গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সবকিছুই কভার করে ফেললাম। সো আজকে বাকি যে অংশটুকু ছিল, যেহেতু এটা খুব বড় একটা চ্যাপ্টার, আমরা এক ক্লাসে শেষ করাটা পসিবল না। ওকে, সো আমরা 2টা ক্লাস নিলাম। এখন আমাকে বলেন যে আজকের ক্লাস এবং গত ক্লাস, এই 2টা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? ঠিক আছে? আর আপনাদের বোধহয় চ্যাপ্টার 5 এর এক্সামটা হয়েছে। আপনারা প্রত্যেকটা সময় আপনাদের যদি এক্সামের কোশ্চেন নিয়ে কোনো কনফিউশন থাকে, আপনারা চেষ্টা করবেন পরের ক্লাসটাতে লাইভেই এই কনফিউশনগুলো ক্লিয়ার করে নেওয়া। আমাকে কমেন্ট করলে আমি সাথে সাথে আপনাদেরকে, অথবা ক্লাসের শেষে আপনাদেরকে এই জিনিসগুলো বলে দেওয়ার চেষ্টা করব বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এখানে আমি ক্লাসটা শেষ করি। নেক্সট কয়েকটা ক্লাসে আপনাদের সাথে তো আমার দেখা হবে না, হয়তো অন্য কারোর সাথে ক্লাস হবে। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। শুভকামনা থাকলো সবার জন্য। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটার জন্য আমি 1 মিনিট ওয়েট করে ক্লাসটা শেষ করব। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে ক্লাসটা অ্যাটলিস্ট বোর্ডডামটা কাটায় দেওয়ার জন্য এবং ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি।